একেই বলে দম্ভ। পশ্চিমবঙ্গে নব্য প্রতিষ্ঠিত বিজেপি সরকারের এক বিধায়ক বললেন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্টের পর অনেক বেশি ছাত্রছাত্রী মারা যায়। নিট প্রশ্ন ফাঁসে ছাত্রছাত্রীর মৃত্যু এর থেকে তো বেশি নয়। কেন্দ্রের মন্ত্রিসভার অস্বস্তি বাড়াতে বিরোধীরা নয়, বিজেপি সরকারের নেতা মন্ত্রীরাই যথেষ্ট। সংসদ ভবনের গেটের বাইরে আছড়ে পড়ল ছাত্র যুবদের স্রোত। ভারতের জেন জেড, নিট প্রশ্ন ফাঁস এবং তার থেকে হতাশ ছাত্রছাত্রীদের আত্মহত্যা, প্রতিবাদী ছাত্র যুবদের আরশোলা আখ্যা দেয়া, আর তার থেকেই গড়ে উঠল সিজেপি। আর এই সিজেপির আন্দোলনে কেঁপে উঠল দিল্লির রাজপথ। তাদের দফা এক, দাবি এক, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। নমস্কার, আমি মিঠু, স্বাগত বাংলা বাইটে। এর আগেও প্রায় 152 বার বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। 2024-এও নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। তাই সরকার ভেবেছিল এবারও সাধারণ মানুষ খুঁজতে চিল্লাएंगे, फिर थक जाएंगे और आखिर में फिर अपने घर को चले जाएंगे। কিন্তু না, এবার আর তা হলো না। এবার প্রতিবাদে নেমেছে একদল শিক্ষিত তরুণ যুবকের দল। তাই তাদের রাজনৈতিক প্রতিহিংসা বলে দাগিয়ে দেওয়া যাচ্ছে না। তাই সিজেপির ছাতার তলায় এই শিক্ষা আন্দোলনকে প্রথমে সরকার সামাজিক মাধ্যমে এর প্রচার বন্ধ করার প্রচেষ্টা শুরু করেছিল, কিন্তু তাতে ব্যর্থ হয়েছিল। আর তাতে বিষয়টা আরো ঘোরালো হয়ে গিয়েছে। সিজেপির ছাতার তলায় এই শিক্ষা দুর্নীতি বিষয়ক যে আন্দোলন, তা যেন দাবানলের মতো ছড়িয়ে পড়লো। একে একে শিক্ষা সম্বন্ধিত বিভিন্ন দুর্নীতি যেন মাটি পুড়ে সামনে আসতে লাগলো। সামনে এসে গেল সিবিএসসির নম্বর কেলেঙ্কারি। গত 10 বছরে কত সরকারি প্রশ্নপত্র যে ফাঁস হয়েছে তার ইয়াত্তা নেই। বিভিন্ন বেসরকারি কোচিং সেন্টার গুলোর দাপাদাপি সামনে এসে গেল এবং তাদের যোগ এই প্রশ্ন ফাঁস নিয়ে সামনে এসে গেল, মানুষের মুখে মুখে যেন ছড়িয়ে পড়লো। যা হয় আর কি, কোনো বিষয় যখন ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় না, সেই বিষয়ে মানুষের কৌতূহল যেন আরো বেড়ে যায়। এক্ষেত্রেও তাই হলো। এরপর সরকার অনুরাগী শাসক দলের যে সমস্ত আইটি সেল, তারা পক্ষ নিয়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রচার শুরু করে দিল। আর ভাড়া করা লোক দিয়ে প্রচার করলে যা হয়, ফল অনেক ক্ষেত্রেই উল্টোই হয়। আন্দোলনকারীদের বাংলাদেশি জামাত যোগ তত্ত্ব সামনে আনা হলো, পরে প্রমাণ হলো সেটা ফেক। আন্দোলনকারীদের সমর্থনে একে একে সাধারণ মানুষের পাশাপাশি সমাজের বিশিষ্ট লোকেরা এগিয়ে এলেন, যাদের মধ্যে অন্যতম বিশিষ্ট বিজ্ঞানী এবং পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুক। 3 ইডিয়টস এর দৌলতে সোনাম ওয়াংচুকের কীর্তি কারোরই অজানা নেই। হেন সোনাম ওয়াংচুককে দেশদ্রোহী চীনের দালাল বলে প্রচার করা হলো, যেটা সরকারের এগেনস্টেই গেল। কিন্তু এত কিছুর পরেও শিক্ষামন্ত্রী, যাকে নিয়ে এত ছাত্র যুবদের মধ্যে ক্ষোভ, যার ইস্তফাতেই হয়তো অনেক ক্ষোভ মিটিয়ে ফেলা যেত, কিন্তু কোথাও গিয়ে সরকারও একরোখা এই ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা মেনে নেওয়া যাবে না। অন্যদিকে যখন বিচারপতি শ্রী চন্দ্রকান্ত যে মন্তব্য করলেন, তার প্রতিবাদও সরকারি তরফ থেকে করা যায়নি। এই দুটো বিষয় যদি সরকার নমনীয় হতো, তাহলেই তো অনেক সমস্যা এড়ানো যেত। কিন্তু না, এতে যে সরকারের মান যাবে, তাই কোথাও গিয়ে এই সমস্ত ইস্যু দিন দিন সরকারের এগেনস্টে নিয়ে যাচ্ছে যেন এই শিক্ষিত বেকার যুবক যুবতীদের। কোথাও গিয়ে যেন সরকারের থেকে অনেক দূরে চলে গেল এই দেশের তরুণ প্রজন্ম। তারপর যখন সোনাম ওয়াংচুক অনির্দিষ্টকালের জন্য অনশনে বসলেন এই শিক্ষা দুর্নীতি এই বিষয়টি সামনে রেখে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে, তাতে এই আন্দোলনের আরো যেন ব্যাপক রূপ নিল। সরকার পক্ষের আইটি সেল নতুন নতুন ন্যারেটিভ ছড়াতে শুরু করলো এবং তারা বিরোধী দলকে উস্কাতে শুরু করলো। কারণ সরকারের প্রতিনিধিরা তো অনশনস্থলে যেতে পারছে না। তারা প্রশ্ন তুলতে শুরু করলো যে বিরোধীরা কেন অনশনস্থলে যাচ্ছে না, কিন্তু বিরোধীরাও বাইরে থেকে ছাত্র যুবদের দাবিগুলোর প্রতি সমর্থন জানিয়ে আসছে। তারা বাইরে থেকেই ছাত্রদের এই আন্দোলনকে সমর্থন করছে, কারণ তাতে করে কোথাও গিয়ে বিরোধীদের চক্রান্ত বলে না আন্দোলনকে দমিয়ে দেয়া হয়। ধুরন্ধর সরকারের এই সমস্ত চাল একে একে ফেল করতে শুরু করলো। সংবাদ মাধ্যমকে এই যে নিট কেলেঙ্কারি, এই বিষয়ে যে আন্দোলন,
তার থেকে দূরে রাখার যে প্রচেষ্টা সরকারি তরফে ছিল তাও শেষমেশ ব্যর্থই হয়েছে। এবং আইটি সেলের এই যে সব নেগেটিভ প্রচার, ন্যারেটিভ তৈরি করা, তা কোথাও গিয়ে ছাত্র যুবদের আরো সরকার বিরোধী করে তুলল। 19শে জুলাই এক প্রকার বলপূর্বক দিল্লি পুলিশ সোনাম ওয়াংচুককে হাসপাতালে ভর্তি করে দেয়। আর 20শে জুলাই ছাত্র যুবরা দিল্লি সংসদ ভবনের সামনে এক প্রকার যেন ইতিহাস রচনা করলো। ভারতের জেন জেডকে আটকাতে সরকার রাষ্ট্রশক্তি প্রয়োগ করলো। পুলিশের অমানবিক লাঠিচার্জ, টিয়ার গ্যাস কিছুই বাদ রইল না। সেই সমস্ত ছবি সমাজ মাধ্যম জুড়ে একেবারে তোলপাড় ফেলে দিল। ছাত্র যুবদের সঙ্গে সরকারের যেন এক অঘোষিত যুদ্ধর পরিস্থিতি তৈরি হয়ে গেল। দিশেহারা প্রশাসন যা যা ভুল করার ঠিক তাই তাই করলো। কিন্তু কেন? দাবিগুলো তো অন্যায় ছিল না। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, এবং তারও যথেষ্ট ভ্যালিড রিজন রয়েছে। সুষ্ঠু পরীক্ষা ব্যবস্থা, দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা, শিক্ষার বেসরকারীকরণে লাগাম টানা, এই সবই তো ন্যায্য দাবি। এই দাবি যদি দেশ বিরোধী হয় তাহলে সরকারের সদিচ্ছা নিয়েই তো প্রশ্নচিহ্ন উঠে যায়। কিন্তু শেষ রক্ষা হলো না। শেষ পর্যন্ত সরকারের মন্ত্রী জেপি নাড্ডাকে আন্দোলনকারীদের দাবিপত্র সংবাদ মাধ্যমের সামনেই গ্রহণ করতে হলো। সুষ্ঠু পরীক্ষা ব্যবস্থা পরিচালনে ব্যর্থ শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। কিন্তু এত কিছুর পরেও ছাত্র যুবদের আন্দোলনকে টুকরে টুকরে গ্যাংয়ের কার্যকলাপ বলে তিনি বর্ণনা করলেন। একেই বলে বিনাশকালে বিপরীত বুদ্ধি। শিল্পী থেকে অভিনেতা অভিনেত্রীরা, কৃতি খেলোয়াড়, বিজ্ঞানী থেকে শুরু করে সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষের সমর্থন উপচে পড়ছে ছাত্র যুবদের এই আন্দোলনকে ঘিরে। কারণ তাদের দাবি ন্যায্য, দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা। কিন্তু সরকার একরোখা। আজ শিক্ষামন্ত্রীর পদত্যাগের জন্য আন্দোলন শুরু হয়েছে, কাল যদি অন্য কারোর জন্য এই আন্দোলন হয় তবেই তো গেরো। 20শে জুলাই ছাত্র যুবদের সংসদ অভিযানে দিল্লি পুলিশ এবং আধা সামরিক বাহিনীর বেলাগাম মারমুখী আক্রমণের প্রতিবাদে সুপ্রিম কোর্টে মামলা করা হয়। আর এবারও শ্রী চন্দ্রকান্ত বেলাগাম একেবারে খুল্লা সমর্থন, কোনো রাগ ঠাক নেই। তিনি বললেন যে পুলিশের আক্রমণের ভিডিও দেখলে নাকি আদালতের সময় নষ্ট হবে। এবার কি করা যাবে? সরকার কথা শুনছে না, আদালতে কথা শুনছে না, তাহলে এই ছাত্র যুবরা তাদের কথা কোথায় জানাবে? তাদের যে দুর্নীতির বিরুদ্ধে তারা প্রতিবাদ করছে সেই কথা কে শুনবে? এক্ষেত্রে আবার নেপালের উদাহরণ দিলে তো দেশদ্রোহী বলে দাগিয়ে দেয়া হবে। যে জনতা জনার্দনের রায়ে সরকার ক্ষমতায় আসলো সেই জনগণের মতামতের কোনো ভ্যালু নেই। দুর্নীতি নিয়ে প্রশ্ন তোলা অপরাধ, আর ছাত্র যুবদের পাশে দাঁড়ানোর ষড়যন্ত্রের সামিল। প্রশ্ন করলেই দেশদ্রোহী, আরবান নকশাল, সব দুর্নীতির সঙ্গে আপোষ করে সরকারের জয়গান করলেই ভারত মাতার আসল সন্তান, সচ্চা দেশপ্রেমিক। 2 জুলাইয়ের পর থেকে দিল্লিতে এবং তারপরে অন্যত্র এই যত আন্দোলন হয়েছে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে, সব ক্ষেত্রেই দেখা গেছে পুলিশ আক্রমণাত্মক। যেভাবে ছাত্রদের লাঠি পেটা করছে পুলিশ, তা দেখে মনে হচ্ছে পুলিশের একটাই কাজ, মানুষ পেটানো। তা যতই বলা হোক না, পুলিশ তুমি যতই মারো মাইনে তোমার 112, তাতে কি? পুলিশের কোনো বদল নেই, তা ব্রিটিশ জামানা হোক কিংবা হালফিল ডিজিটাল জামানা। ভয় আছে না, ভয় যেমন সংক্রামক, সাহসও তেমনি। তাই দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে, ভয় এবার ভ্যানিশ। ছাত্র যুবদের এই আন্দোলন এক অন্য মাত্রায় পৌঁছে গিয়েছে। আর এরই জন্য বোধহয় ভয় পেয়েই এই মারমুখী অ্যাকশনের বহিঃপ্রকাশ। আপনারা কিভাবে দেখছেন এই আন্দোলনকে জানাতে ভুলবেন না। সেই সঙ্গে তথ্যভিত্তিক উপস্থাপনা আপনাদের কেমন লাগছে, ভালো অথবা মন্দ যাই হোক না কেন মতামত জানান। সেই সঙ্গে বাংলা বাইটের পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।